নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শুভ সন্ধ্যা। আমি সঞ্চালক অমিতাভ আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আনকাট রাতের গল্পে যাব এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যখন শহরের বুকে আমাদের কলকাতাতে ডার্বির শহর, ফুটবলের মক্কা, সেখানে ফুটবলের পাশাপাশি অন্য খেলার জগতেও একটা দারুণভাবে আবেগ তৈরি হয়, যেটা শুধুমাত্র এই কলকাতা শহর কেন্দ্রিক একটা আলাদা বৈচিত্র্য তৈরি করে। সেই প্রসঙ্গে বলি যে আইপিএল রীতিমতো একটা উত্তেজনার খেলা, এবং সেই আইপিএলে রেকর্ড তৈরি করেছে হায়দ্রাবাদ ব্যাটিং করতে নেমে 20 ওভারে আইপিএলের রেকর্ড 287 রান। এটা অনেকেই জানেন। এটা বলার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে যে 287 রান 20 ওভারে আইপিএলে রেকর্ড করেছে, কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এক বলে ক্রিকেটের মাঠে রান হয়েছিল 286, 286, 286 রান এক বলে রান হয়েছিল, এবং এই ইতিহাসটা হয়তো অনেকের জানা নেই। আনকাট রাতের গল্প মানেই তো একটু অজানা কিছু তথ্যকে তুলে ধরার চেষ্টা, আর সেই চেষ্টা থেকেই প্রথমেই এই খবরটা আপনাদেরকে জানাবো যে আইপিএলের যখন রেকর্ড করে 287 রানের ইনিংস, সর্বোচ্চ রান, তখন আজ থেকে অনেক বছর আগে, মানে 200 বছর প্রায় আগে, না 100 বছর, 120-30 বছর হবে, সালটা 1894, অস্ট্রেলিয়াতে একটি ক্রিকেট ম্যাচ হচ্ছিল ভিক্টোরিয়া এবং স্ক্র্যাচ ওহিয়ার সঙ্গে, মানে স্ক্র্যাচ ওহিয়া বনাম ভিক্টোরিয়া। তো সেখানে খেলাতে দুজন ব্যাটসম্যান, তারা যখন একজন রানার্সের পয়েন্টে আর একজন ব্যাটসম্যান ছিলেন, তো ব্যাটসম্যান একটি বল মারেন সজোরে এবং সেটি গিয়ে মাঠের পাশে একটি গাছে গিয়ে আটকে যায়। এবং তখন ক্রিকেট খেলায় 1894, মানে বুঝতে পারছেন অত নিয়মকানুন নেই, তো তারা দুজনে ওই বিটুইন দ্য উইকেট তারা শুধু রান নিয়েছিলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে, যে রানটার সংখ্যা 286। এই 286 রান নেয়ার মধ্যে বলটা পাড়া যায়নি, এবং তারা 6 কিলোমিটার দৌড়েছিলেন ওই ক্রিজে, এ প্রান্ত থেকে ও প্রান্ত। ক্রিকেটের ইতিহাসে এক বলে সর্বোচ্চ রান এটাই। তার কারণ যখন যারা ফিল্ডিং করছিলেন তারা এসে বলেন যে এই বলটাকে ডেথ বল হিসেবে ঘোষণা করতে বা ক্যান্সেল করার জন্য, তখন আম্পায়ার যিনি ছিলেন তিনি বলেছিলেন যে বলটা আমরা এবং দর্শক প্রত্যেকেই দেখতে পেয়েছি, তাই বলটা আমরা ক্যান্সেল কখনোই বলতে পারি না, কারণ সেটি আমাদের চোখের মধ্যে ছিল। এবং অবশেষে যখন বলটা পাড়া হলো, ততক্ষণ স্কোরবোর্ডে এই দুজন ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয়েছে এক বলে 286 রান। এই ঘটনাটা হয়তো অনেকের জানা নেই, যদিও এই ঘটনাটার শুধুমাত্র মজা করেই বলা, কারণ এই ঘটনাটার সঙ্গে ক্রিকেটের রেকর্ডের, মানে একদিনের বা টেস্ট ক্রিকেটের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা ক্রিকেটের একটি রেকর্ড বলতে পারে। এবং সেই হিসাবে এক বলে 286 রানের এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আগামী দিনে কেন, হয়তো কোনো দিনই ভাঙা সম্ভব হবে না। যাই হোক, এই ঘটনার সঙ্গে মনে পড়ে গেল যে ইডেন গার্ডেনের কথা। কলকাতা মানেই ইডেন, ইডেন মানেই আমাদের ক্রীড়ার একটা আলাদা করে উদ্দীপনা। কিন্তু আমরা কি জানি কলকাতার বুকে প্রথম মাঠ ইডেন গার্ডেন নয়? কলকাতার বুকে প্রথম মাঠ ইডেন গার্ডেন নয়। 1972 সালে তৈরি হয়েছিল এনসিসি ক্রিকেট ক্লাব, ক্যালকাটা ক্লাব। এদের যে নামগুলো রয়েছে সেই নামের পাশাপাশি ইতিহাসে জায়গা করে নিয়েছে এনসিসি। এবং 1804 সালে 18 এবং 19 জানুয়ারি রাজভবন এবং ইডেন গার্ডেন যেখানে বর্তমানে রয়েছে তার মাঝখানের যে অংশটি, সেইখানে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই সময় নিয়ম ছিল, যেহেতু ফোর্টের নির্দেশ অনুযায়ী ওখানটায় সব কিছু পরিচালিত হয়,
6 মাস খেলার জন্য ব্যবহার করতে দেওয়া হতো ওই জায়গাটিকে, এই মাঠটিকে, যেটা কলকাতা শহরের বুকে ইডেন গার্ডেনের আগের প্রথম মাঠ। এবং সেখানে এই প্রথম যে খেলা অনুষ্ঠিত হয়েছিল সেটা 1804 সালে ওই মাঠে, এবং 19 জানুয়ারি। এই তথ্যটাও হয়তো অনেকে জানার নেই। আরেকটা ঘটনা বলি, আপনারা যদি কেউ আর্কাইভে গিয়ে একটু খোঁজ করেন আপনাদের দৃষ্টিগোচর হবে বা আপনারা দেখতে পাবেন। সে বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আইসিএস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন জানিয়েছিলেন ইংল্যান্ডে গিয়ে পড়ার জন্য, এবং সেই রেকর্ডে বলা হচ্ছে যে সেখানে তিনি যে জন্মদিনটি তার দিয়েছিলেন, ডেট অফ বার্থ, কারণ আমরা জানি 7ই মে ইংরাজি, সেটি হচ্ছে 25শে বৈশাখ বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কিন্তু আশ্চর্যজনকভাবে আইসিএসের পড়াশুনোর আবেদন জানানোর সময় ইংল্যান্ডে পড়াশুনো করতে যাবেন বলে তিনি যে আবেদনপত্র ফিল আপ করেছিলেন এবং যে সার্টিফিকেটটি দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার যে 6 মে তার ডেট অফ বার্থ। এই রহস্যটা আমার খুব অবাক মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনারা কেউ এই রহস্যটা সন্ধান করতে পারেন বা এই বিষয়টা জানতে পারেন এবং তথ্য ঘেঁটে জানতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, কারণ এটা একটা রহস্যজনক ঘটনা। এটা কি শুধুমাত্র ভুল নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে? 6 মে অর্থাৎ 24শে বৈশাখ তিনি সার্টিফিকেটে জলজল করছে তার জন্মদিন। এরকম অনেক ঘটনা, অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আমরা পরে জেনে স্তম্ভিত হই। যেমন ধরুন 1300 বছর আগে আজকের থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের থেকেও বড় বিশ্ববিদ্যালয় যেটি ছিল, যার নাম ছিল বিহার, এবং তার যে বিশ্ববিদ্যালয় সেখানটার নাম ছিল সোমবিহার, এবং এই সোমবিহার ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের থেকে বড়। 1300 বছর আগে, মানে ইউরোপিয়ানরা তখন কাঁচা মাংস খেয়ে বেড়াচ্ছে, পড়াশুনো অনেক দূরের ব্যাপার। হ্যাঁ, এবং সেখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতারও পুরনো এই বিশেষ বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, যেটি সোমবিহার, এই সোমবিহার থেকে একটা জিনিস আমরা গ্রহণ করেছি, জানেন তো? সেটার জন্যই মূলত এটার আলোচনা করা, কারণ আজকে তার ধ্বংসাবশেষ পড়ে আছে। সেটি হচ্ছে সেখানে যে কত বিখ্যাত বিখ্যাত ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েট হয়েছেন, যাকে বাংলাতে আমরা বলি স্নাতক। এই প্রসঙ্গেই মূলত কথাটা বলা, যে ওখানে গুরুর সমস্ত শিক্ষাদান শেষ হওয়ার পর, মানে তার পঠন পাঠন পাঠ্যক্রম শেষ হওয়ার পর তাদের অনুমতি মিলত যে জলাশয়ে গুরু বা শিক্ষক স্নান করেন সেখানে তারা স্নান করবেন, এবং তার মানে তার পাঠ্যক্রমের সমস্ত শিক্ষা সেই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ হয়েছে। এবং এই স্নান করার রীতি থেকেই পরবর্তীকালে তাদের এই যে পাঠ্যক্রম শেষ, অর্থাৎ গ্র্যাজুয়েশন শেষ হওয়া, গ্র্যাজুয়েট হওয়া, এই বিষয়টার সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক রেখে স্নান থেকে স্নাতক শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন। মানে এই বিষয়টাও আমরা হয়তো অনেকে জানি না বা ভাবি হয়তো, যে স্নাতক কেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে বা শেষ করার পর পাঠ্যক্রমে স্নাতক কেন বলা হয়। তার পেছনে বোধহয় এটাও একটা কারণ হতে পারে, যেটুকু আমি জানতে পেরেছি। এই পড়াশুনোর বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম, এবং তার বাবা চাইতেন তিনি বড় উকিল হন, এবং তার জন্য তাকে বিদেশেও পাঠিয়েছিলেন, বিলেতে। এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, আমরা জোড়াসাঁকো বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝি, তার ঠাকুর বাড়ি বুঝি, কিন্তু জোড়াসাঁকো বলতে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এই জোড়াসাঁকোতে আরও একজন বিখ্যাত বাঙালি জন্মেছিলেন। হ্যাঁ, তিনি অসম্ভব একজন প্রতিভাবান মানুষ এবং বর্ণময় প্রতিভাবান মানুষ। বহু বিষয়ের উপর তার পারদর্শিতা ছিল, এবং সেই পারদর্শিতা
তিনি অঙ্কেতে তো সাংঘাতিক নতুন নতুন করে গবেষণা রিসার্চ করেছেন এবং তার পাশাপাশি দারুণ কবিতা লিখতেন, প্রবন্ধ রচনা করতেন। একসময় তিনি মাসিক পত্রিকা বলে একটি পত্রিকা সম্পাদনাও করেছিলেন। আবার ডিরোজিওর অত্যন্ত স্নেহের ছাত্র ছিলেন তিনি এবং গ্রিক, ল্যাতিন আর ইংরাজি ভাষার উপরে অসম্ভব পাণ্ডিত্য ছিল এই খুব দরিদ্র ঘরের এই সন্তানের। আমরা তাকে মনে রাখিনি, কিন্তু জ্যামিতিকভাবে বা গণিতিকভাবে পিক 15 হিমালয়ের বরফ ঢাকা চূড়া পাহাড়ের মধ্যে 6টি বিভিন্ন জায়গা থেকে তিনি নিরীক্ষণের মাধ্যমে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের প্রথম পরিমাপ করেন বা উচ্চতার পরিমাপ করেন। হ্যাঁ, 15 পিক নাম্বার 15, সেটি যে সর্বোচ্চ শৃঙ্গ, তিনি 6টি নানান জায়গা থেকে সেই নিরীক্ষণের পর তিনি বলেছিলেন সেটি 8,848 মিটার। আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্ট তাকে বলা হয়। আসলে এভারেস্ট সাহেব সেই সময় যেহেতু বাংলাতে তিনি একটি ইঞ্জিনিয়ার পদে ছিলেন আর তখন ব্রিটিশ গভর্নমেন্ট, তাই এই বাঙালি গরিব শিক্ষক, এই গবেষক, বিজ্ঞানী যাই বলুন না কেন, তিনি দেখেছিলেন যে যদি তিনি তার নামে এই চূড়ার নামকরণ করেন তাহলে কখনোই ব্রিটিশ সেটা মেনে নেবে না। তখন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে এভারেস্ট সাহেব, তার নামে তিনি এই চূড়ার নাম লিখিতভাবে আবেদন জানান এবং সেটি মেনে নেওয়া হয়। আজও পর্যন্ত আমরা জানি যে এভারেস্ট বলতে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু তার নাম হতে পারত একজন বাঙালির নামে, যিনি জোড়াসাঁকোয় জন্মেছিলেন, তিনি রাধানাথ শিকদার। মাউন্ট শিকদার হলো না, শুধুমাত্র গরিব বাঙালি এই প্রতিভাবান মানুষটি তখন ব্রিটিশের অধীনস্থ কর্মচারী ছিলেন বলে। এরকম বাঙালিদের সংখ্যা তো কম নয় যারা সারা পৃথিবীতে একটা আলাদা করে জায়গা রচনা করেছেন। এই ধরুন না, একজন বাঙালি চিত্র পরিচালক, ইতিহাস সাক্ষী, অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং সেখানে চলচ্চিত্র জগতের তিনি দ্বিতীয় ব্যক্তি পৃথিবীর মধ্যে এবং বাঙালি যাকে চার্লস স্পেন্সার চ্যাপলিনের পর দ্বিতীয় চলচ্চিত্রের জগতের মানুষ, যাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডক্টরেট দিয়েছিল, তিনি সত্যজিৎ রায়। এই তথ্যটা হয়তো অনেকের জানা থাকলেও আজকের প্রজন্মের অনেকে জানে না। এবং 1987 সালে তাকে দেয়া হয় লিজিয়ে d'Honneur এই উপাধি। 1985 সালে সম্ভবত দাদা সাহেব ফালকে, আর 1992 সালে তাকে বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান, চলচ্চিত্রে তার যোগদান এবং নিরন্তরভাবে উৎকৃষ্ট এই চলচ্চিত্র নির্মাণের জন্য আজীবনকালের সম্মান হিসেবে অস্কারে মনোনীত করা হয়। তার অসুস্থ ছিলেন তখন তিনি খুব, এবং তার বেশ কিছুদিন পর মৃত্যু হয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, অস্কার পাওয়ার পর, মানে বিদেশে সম্মানিত হওয়ার পর ভারতবর্ষ বুঝতে পেরেছিলেন যে তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য, এবং অস্কার পাওয়ার পর তাকে ভারতরত্ন হিসেবে ঘোষণা করা হয়। অদ্ভুত আমাদের এই দেশ, সাদা মানুষরা সম্মান না দিলে আমরা সম্মান দিতেই চাই না। যাই হোক, এরকম একজন মানুষ যিনি লেখক, কবি, চিত্রনাট্যকার, কাহিনীকার, কার্টুনিস্ট, স্বরলিপিকার, গীতিকার, সুরকার, সঙ্গীত আয়োজক, গায়ক, নৃত্যশিল্পী, এরকম বর্ণময় চরিত্র পৃথিবীতে কোথাও জন্মেছে কিনা বোধহয় সন্দেহ আছে। আরও কত কি বাদ থেকে গেল। চিত্রকর, শিল্প নির্দেশক, এরকম একটা মানুষ বই বানিয়েছিলেন পথের পাঁচালী, এবং সেই বইটা আন্তর্জাতিক 11টা পুরস্কার নিয়ে এসেছিল, ভাবতে পারেন। এবং তার বইকে নকল করে হলিউডে প্রচুর বই তৈরি হয়েছে। যেমন ধরুন 2005 সালে
ইরা সাকস, তিনি একটি চলচ্চিত্র নির্মাণ করেন যার নাম 40 শেডস অফ ব্লু। 40 শেড অফ ব্লু এই চলচ্চিত্রের অনেক জায়গা নাকি চারুলতা থেকে নেয়া, সত্যজিৎ রায়ের পুনর্নির্মাণও বলা যেতে পারে। আরেকটা ঘটনা আপনাদের বলি, ডোমিনিকাতে একটি স্ট্যাম্প প্রথম কোনো ভারতীয়র বেরিয়েছিল, দুজন, মাধবী এবং সত্যজিৎ রায়ের দুজনের ছবি দিয়ে ডোমিনিকার স্ট্যাম্প আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম ভারতীয় স্ট্যাম্প তৈরি হয়। সালমান রুশদি, বিখ্যাত লেখক, তার লেখা একটি বিখ্যাত লেখা, তার হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ, হারুন অ্যান্ড দ্য সি অফ স্টোরিজ। সেখানে দুটো মাছের চরিত্র আছে যাদেরকে সালমান রুশদি গুপি আর বাঘা বলে নামকরণ করেছিলেন, বিখ্যাত এই সাহিত্যিক লেখকের। মানে সত্যজিৎ রায় যে কতটা প্রভাবিত করেছেন বিশ্ব সংস্কৃতিকে, তার লেখায়, তার গল্পে, তার কল্পবিজ্ঞানে, তার ফেলুদার মতো গোয়েন্দাগিরিতে, তার চিত্র নির্মাণে, তার শিল্প নির্দেশনায়, তার সুরে, স্বরলিপিতে, তার সম্পাদনায়, কোন দিক দিয়ে দেখবেন এরকম একটা বর্ণময় ব্যতিক্রমী চরিত্র বাঙালি, এটা আমাদের কাছে একটা বিরাট গর্বের ব্যাপার। অবশ্য বাঙালি এইসব নিয়ে চর্চা খুব একটা করে না, বাঙালি তো অনেক কিছু নিয়েই চর্চা করতে ভুলে গেছে। আর সত্যি কথা বলতে কি, সব থেকে বড় কারণ আজকের দিনে আমরা কোনো কিছু করতে গিয়েও করতে পারি না, হয়তো তার একটা কারণ আমরা হীনমন্যতায় ভুগি, মানসিক অশান্তিতে ভুগি। অনেকে অনেক কিছু হতে চান কিন্তু সেখানে এত প্রতিবন্ধকতা, সেটা না হতে পেরে আমরা হতাশায় ভুগি, সহযোগিতার অভাবে ভুগি, যাকে বলে ঠেলা দেয়া, সেই ঠেকো দেয়া, বাঙালির সেই পেছনে ঠেকোটা আজকে একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে। বাঙালি সমালোচনা নির্ভর এক জাতি হয়ে উঠছে, যেখানে বন্ধু খারাপ থাকলে কষ্ট পাই, কিন্তু বন্ধু যদি আমার থেকে বেশি ভালো থাকে তাতে আরও বেশি কষ্ট পাই। তো সেই বাঙালি সব কিছু ছেড়ে দিয়ে এখন চাকরিজীবী হওয়ার একটা দুর্লভ প্রচেষ্টায় মগ্ন। সাহিত্য, সংস্কৃতি এসব চর্চা করে কি হবে, বা খাওয়া জুটবে না, এরকম ব্যাপার। কিন্তু বাঙালিকে সারা বিশ্ব তো এর জন্যই চেনে। বাঙালি কখনো 5 তলা বাড়ি, ঘরে ঘরে এসি, মার্সিডিজ গাড়ি, এটার জন্য বাঙালি তো কখনো লড়াই করেনি। বাঙালি স্বাধীনতার লড়াই করেছে, আত্মত্যাগের লড়াই। বাঙালি আত্মনিবেদন করেছে, জীবন ত্যাগ করেছে দেশমাতৃকার জন্য। পৃথিবীর ইতিহাসে বাঙালি এমন জাতি যে তার সংস্কৃতি দিয়ে বিশ্বকে জয় করেছে। আজকে বাঙালি শিল্পী, সাহিত্যিকদের একটা পর্যায় পর্যন্ত গিয়ে বোধহয় থমকে যাচ্ছে। আজকে শঙ্খ ঘোষ, জয় গোস্বামীদের পরবর্তী প্রজন্ম সেভাবে খুব বেশি কি দৃশ্যমান? সুনীল গাঙ্গুলি, আশুতোষ মুখোপাধ্যায়, শঙ্কর, বিভূতিভূষণ, তারাশঙ্কর, কত নাম বলবো, নিমাই ভট্টাচার্য, এদের পরবর্তী একটা জেনারেশন পর্যন্ত এসে ওই প্রচেতগুপ্তদা কিংবা অন্যান্য 2-1 ছাড়া সেভাবে রেখাপাত করার মতো কেউ কি সাহিত্যিক উঠে আসছেন? মানে কেউ ভাবছেন যে সাহিত্য দিয়ে চর্চা করা যায়? সবাইকে চাকরি করতে হবে কেন? সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে কেন? সবাইকে ডাক্তারই বা হতে হবে কেন? কেউ শিল্পী হবে না, কেউ সাহিত্যিক হবে না, কেউ চিত্রকর হবে না, কেউ নাট্য অভিনেতা হবে না, কেউ অভিনেতা হবে না। মানে শুধু আরও পেছনে দৌড়াতে গিয়ে আমরা সংস্কৃতিটাকে এরমভাবে বিসর্জন দিয়ে দেবো গঙ্গায়। কয়েকজন মানুষ চেষ্টা করছেন। সেই প্রসঙ্গেই বলি, যারা এই সবগুলোর মধ্যে দিয়ে একটা আলাদা কিছু বর্ণময় নতুন করে উপাখ্যান রচনা করতে চাইছেন, তারা হতাশায় আক্রান্ত হচ্ছেন, কারণ সমালোচিত হচ্ছেন তারা। বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে শুরু করে পরিবারের লোকজন সবাই মিলে তাকে উপহাস করছে, অবহেলা করছে।
মানে কবিতা লিখে কি পেট চলে, নাটক করে পেট চলে, সাহিত্য করে কি পেট চলে, কজন বই কিনবে, নানান ধরনের নেতিবাচক কথাবার্তা। যে বাঙালি সবসময় আগে ইতিবাচক চিন্তাভাবনা করতো, আজকে তাকে নেতিবাচক চিন্তাভাবনা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা সমস্যায় আক্রান্ত হচ্ছি। আর এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা দূরে গিয়ে সন্ধান করছি যে কোথায় কোথায় গিয়ে সমস্যার সমাধান হয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলে আজকের আনকাট রাতের গল্প শেষ করব। এক রাজা, তিনি চোখে সমস্যায় ভুগছিলেন। মানে কোনো কিছুতেই তার চোখের সমস্যা ভালো হচ্ছিল না। ডাক্তার, কবিরাজ, নানান টোটকা, নানান রকম পরীক্ষা নিরীক্ষা করার পরেও তিনি চোখে ভালো করে দেখতে পাচ্ছিলেন না। হঠাৎ করে তার কাছে একবার খবর এলো যে একজন সন্ন্যাসী সাধু আছেন জঙ্গলে, তিনি নাকি খুব ভালো চিকিৎসা বা খুব ভালো ওই আয়ুর্বেদিক ওষুধ জানেন, অব্যর্থ ওষুধ যাকে বলে, এবং অনেকে উপকৃত। তো রাজামশাই বললেন, চলো তার কাছে নিয়ে চলো। তো সেই রাজামশাইকে সাধুর কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পর সাধু সব শুনে তাকে বললেন যে আপনি একটা কাজ করবেন, আপনি যা দেখবেন লাল রঙের দেখবেন, অন্য কোনো রঙের জিনিস দেখবেন না। মানে আপনার চোখের সামনে যা কিছু দৃশ্যমান হবে সবই যেন লাল হয়, আপনার চোখ ভালো হয়ে যাবে। রাজামশাই প্রথমেই রাজদরবারে এসে সব লাল রং করে ফেললেন, সমস্ত কিছু লাল রং করে ফেললেন। এবং সব কিছু লাল রং করে ফেলার পর দেখা গেল আস্তে আস্তে সেই লাল দেখতে দেখতে রাজামশাই সত্যি সত্যি একদিন চোখে আবার আগের দৃষ্টি ফেরত পেলেন এবং তিনি উল্লাসিত হলেন, খুব আনন্দ পেলেন এবং তার বরকন্দাজদের বললেন, তার লোকজনকে বললেন, লোকলস্করকে, যাও সাধুকে নিয়ে এসো ডেকে রাজদরবারে, আমি তাকে আজকে পুরস্কৃত করব। ভালো কথা, সাধুকে তারা ডেকে আনলো, কিন্তু মুশকিল হলো সাধু যখনই রাজদরবারে ঢুকতে গেলেন তখন পুরো তাকে লাল রং ঢেলে পুরো স্নান করিয়ে দেওয়া হলো, মানে লাল পেন্ট করে দেওয়া হলো। সাধু এতে খুব বিরক্ত হলেন এবং খুব রেগে গেলেন। তিনি রাজার সামনে এলেন, তখন পুরো লাল, তার সারা শরীর লাল রঙে ঢেকে দেওয়া হয়েছে। রাজামশাই বললেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ, তার কারণ আমি সত্যিই লাল রঙেই সব কিছু দেখতে পাচ্ছি আগের মতো করে। লাল রঙে আপনি বলেছিলেন, আমি লাল রঙে যে কোনো জিনিস দেখতে দেখতে আজকে আমি আপনার চিকিৎসার এই পদ্ধতিতে আমি সম্পূর্ণ চোখে দেখতে পাচ্ছি, তাই আপনাকে ডেকেছি যে আপনাকে আমি পুরস্কৃত করব। সাধু রেগেছিলেন, বিরক্তও ছিলেন, বললেন সেসব তো ঠিক আছে, কিন্তু আমাকে এরমভাবে লাল রং দিয়ে চান করানো হলো কেন? বলছে না, আপনি যদি লাল রঙের না আসেন তাহলে আবার যদি আমার চোখটা খারাপ হয়ে যায়, আপনাকে যদি লাল রঙে না দেখি। সাধু শোনার পর বললেন, আপনি রাজা, আপনাকে আমি একটা পরামর্শ দিলাম, তো সেখানে আপনি একটা বুদ্ধি খাটিয়ে একটা মাথায় আপনার এলো না যে আপনি যদি একটা শুধু লাল রঙের চশমা পরতেন তাহলেই তো আপনি সব লাল দেখতে পেতেন। সব জিনিসকে লাল করার দরকার ছিল কি? সাধু বললেন যে আপনি যদি শুধু একটা লাল রঙের চশমা পরতেন তাহলে তো আপনাকে এই সমস্ত জিনিস লাল রং করার প্রয়োজন পড়তো না। রাজা বুঝলেন, তাই তো, এটা তো মস্ত বড় বোকামি হয়েছে। লাল রঙের চশমা পরলেই তো আমি সব লাল দেখতে পেতাম, আমার তো সব জিনিসকে লাল করার দরকার পড়তো না, তাই না? ভেবে দেখুন তো, আমাদের জীবনের সমস্যাটা হচ্ছে ঠিক সেরকমই। আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা দূরে অন্য জায়গাতে তার সমাধান খুঁজতে যাই, কিন্তু আমরা নিজেরাও জানি না যে এই সমস্যার সমাধানটা আমার কাছেই রয়েছে এবং সেই সমস্যার সমাধানটা আমরা আমাদের মধ্যে থেকেই খুঁজে বের করতে পারি, সেটা আমরা কখনো ভাবি না। আমরা অন্য জায়গায় গিয়ে তার সমস্যার সমাধান খুঁজতে যাই আর ব্যর্থ হয়ে ফিরে এসে আরও সমস্যার মধ্যে, হতাশার মধ্যে নিজেদেরকে নিয়ে চলে যাই। ঠিক ওই লাল চশমার মতো সারা জায়গা রং করার দরকার নেই, আপনি চশমাটাকে লাল পরতে শুরু করুন। অর্থাৎ অন্যান্য জায়গায় গিয়ে সমস্যার সমাধান খোঁজার দরকার নেই, আপনি নিজের ভেতরে একবার নিজেকে বদলে ফেলুন, নিজেকে বদলাতে সক্ষম হন, দেখবেন পৃথিবীটা বদলে গেছে, কারণ আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। তাই নিজের সমস্যার সমাধানের জন্য নিজেকে বদলাতে হবে, নিজেকে বদলাতে শিখুন। পৃথিবীর অন্য কাউকে আপনি বদলাতে পারবেন না।
আপনি ঈশ্বর নন যে পৃথিবীকে বদলে দেবেন। আপনি মহামানব নন যে মানুষের চিন্তাভাবনাকে, মানসিকতাকে বদলে দেবেন। আপনি সাধারণ একজন মানুষ। আপনি যেটা পারেন সেটা হচ্ছে নিজেকে বদলে ফেলতে। তাই সমস্যা মুক্তির সবথেকে বড় সমাধানের রাস্তা হচ্ছে, সেটা লুকিয়ে আছে আপনার মধ্যেই। আপনি একবার নিজের মধ্যে প্রবেশ করে নিজেকে নিয়ে ভাবুন, সমস্যাটা নয় সমাধানটা নিয়ে ভাবুন, আর নিজেকে বদলে ফেলুন। সমস্যার সমাধান দেখবেন দূরে খুঁজতে হবে না, সেটি আপনার কাছেই, আপনার নিকটেই, আপনার মধ্যেই অবস্থিত রয়েছে। অর্থাৎ নিজেকে বদলানোর দরকার। আমরা অন্যদেরকে বদলানোর চেষ্টা করি, নিজেদেরকে বদলানোর চেষ্টা করি না। দেখুন, হতাশা থাকবে এবং সমস্যা থাকবে। পৃথিবীতে এমন কোনো তালা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি যে তালার চাবি নেই। অর্থাৎ সমস্যা এমন নেই যার সমাধান নেই। শুধু সমস্যার সমাধানটা দূরে গিয়ে খুঁজে আমরা হতাশ হয়ে যাই। সমস্যার সমাধান আমাদের নিজেদের কাছেই আছে। তাই নিজেকে বদলে ফেলুন, দেখবেন সমস্যা মুক্ত এক জীবন আপনার জন্য অপেক্ষমান। তাহলে আজকের মতো আনকাট রাতের গল্প এখানেই শেষ করি। আগামী পর্বে আবার এরকম কোনো অজানা কিছু ঘটনা আর জীবনে শিক্ষামূলক কিছু কথা নিয়ে ফেরত আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম এবং রোদ এবং রৌদ্রের তেজের জন্য সকাল 10টা থেকে বিকেল 3টে বা 4টে পর্যন্ত যদি প্রয়োজন না থাকে বেরোবেন না। আর যদি বেরোন তার নির্দিষ্ট সতর্কতা নিয়ে বেরোবেন। কারণ আপনি নিজেকে বীর ভাববেন না, কারণ অনেক শক্তিশালী মানুষও রাস্তায় বেরিয়ে এই তাপের কারণে অসুস্থ হয়ে পড়ছেন। তাই বীরত্ব দেখানোর দরকার নেই। প্রকৃতি বীরত্ব দেখালে তখন মুশকিলে পড়ে যাব আমরা। তাই প্রকৃতির কাছে একটু নতজানু হয়ে আত্মসমর্পণ করুন। কয়েকটা দিনের ব্যাপার। আমাদের এখানে খুব বেশি ঠান্ডা বেশি পড়ে না, বেশি দিন চলে না। আর এই গরমেও একটা স্পেল চলে, একটা নির্দিষ্ট সময়। তবে অনেকে বলছেন যে মে মাসে আবার একটা গরম আসতে পারে, তার জন্য আগাম সতর্কতা। আর যেটা করতে হবে, পারলে গাছ লাগান। এর কথা ওকে না লাগিয়ে, জাত ধর্ম নিয়ে লড়াই না লাগিয়ে চলুন গাছ লাগাই। তাহলে যদি পৃথিবীটা একটু বদলাতে বা নিজেদের এলাকাটা একটু বদলাতে পারি, তাহলে শুরু করি। বর্ষা আসলেই গাছ লাগানো, এই একটা কাজ করতে পারি সবাই মিলে। চলুন করি। যতক্ষণ সিদ্ধান্ত নিচ্ছেন আর ভাবছেন কোথায় কোথায় গাছ লাগাবেন, ততক্ষণ বিদায় নিচ্ছি আমি। পরের এপিসোডে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গরমের মধ্যে হলেও আনন্দে থাকুন। শুভরাত্রি।